সো আমাদের বিজনেস কমিউনিকেশন কোর্সে সরাসরি ব্লক 1 এ চলে যাচ্ছি আমরা, এবং চ্যাপ্টার 1 টা জাস্ট একদম এক ঝলকের চ্যাপ্টার, জাস্ট একদম বিসমিল্লাহ, যে একটু সামান্য একটু ধারণা দেওয়া যে বিজনেস কমিউনিকেশনের একটু প্যাটার্ন সম্পর্কে, তারপরে আমরা পরের ব্লগে আজকে আমরা দুইটা ব্লক ইয়া করব। সো ফার্স্ট চ্যাপ্টারে আমরা যেটা বলতেছি যে বিজনেস কমিউনিকেশন চ্যাপ্টারে আমরা যখন কথা বলি, ফার্স্ট কথা হচ্ছে যে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে কমিউনিকেশন। সো নর্মাল কমিউনিকেশনের যে প্রসেসটা, মানে মানুষের কমিউনিকেশন প্রসেস আসলে শুরু হয় কখন থেকে? মানুষের কমিউনিকেশন প্রসেস শুরু হয় কখন থেকে? তার মানে ওই 2.5 বছরের আগে তার কোনো কমিউনিকেশন থাকে না, রাইট? মানে জন্মের আগে শুরু হওয়ার তো প্রসেস নেই, মানে জন্মের আগে একটা কমিউনিকেশন আছে, সেটাতে মানে সেটা যেহেতু তুমি দেখতেছো না, ভিজিবল না, এই কারণে ওইটাতে পরে আসতেছি। বাট জন্মের পর থেকেই তো তার কমিউনিকেশন আছে, এবং অ্যাট লিস্ট যার বাচ্চা পৃথিবীর আর কেউ না বুঝলেও সে তো বোঝে, এবং বোঝে দেখেই তো সে বাচ্চার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে পারে। মানে আলটিমেটলি বাচ্চা, যে কোনো বাচ্চাই হোক, তুমি পৃথিবীতে আমার এমন একটা বাচ্চা দেখাতে পারবে যে বাচ্চা 24 ঘন্টাই কাঁদে? না তো। বাচ্চা যে কান্না করতেছে তারও একটা রিজন আছে, তুমি বুঝতেছো না, তুমি ব্যাককলের মতো তাকায় রয়েছো, সেটা হচ্ছে যে কারণ হচ্ছে তোমার বাচ্চার সাইকোলজি সম্বন্ধে, বাচ্চার রিকোয়ারমেন্ট সম্বন্ধে কোনো ধারণা নাই। এই কারণে তোমার কাছে মনে হইতেছে যে এই বাচ্চা শুধু কাঁদে। না, ঘটনা 100% রং। বাচ্চার যখন কোনো একটা প্রবলেম হয়, কোনো একটা সমস্যা হয়, তখন বাচ্চা কাঁদে। এবার সেটা যে শুধুমাত্র ক্ষুধা লাগার কারণেই হইতে পারে তা না, বাচ্চার ইচিং হইতে পারে, বাচ্চার ডায়াপার চেঞ্জ করার প্রয়োজন হইতে পারে, বাচ্চার যে কোনো ধরনের প্রবলেম হইতে পারে, বাচ্চার ঠান্ডা লাগতেছে, গরম লাগতেছে, যে কোনো প্রবলেম হইতে পারে। বাট সেই রিয়েলাইজ করার মতো ক্যাপাসিটি থাকতে হবে। মানে এর আগে তোমাদেরকে বহুবার বলছি যে বাচ্চার জন্ম দেওয়া আর বাচ্চার বাপ মা হওয়া দুইটার মধ্যে তো পার্থক্য আছে। জন্ম দেওয়া সহজ কাজ, বাপ মা হওয়া কঠিন কাজ। আজকাল অনেকেই জন্ম দিতে পারে, জন্ম দেওয়ার জন্য তো কিছু লাগে না। আগে এক সময় বিয়ে লাগে, এখন তাও লাগে না, জন্ম দিয়ে খালাস শেষ। তো তার বাপ মা হইতে পারে না কোনোদিন, ও হইতেও পারবে না। আল্লাহ আসলে ওরে বাপ মা হওয়ার জন্য কবুলও করেনি। যাই হোক, এখন বিষয়টা যেটা সেটা হচ্ছে যে মানে এরকম ছাগল পাগল বাপ মা হওয়ার চাইতে বাপ মা না থাকা ভালো। এখন বিষয়টা যেটা সেটা হচ্ছে যে ওই বাচ্চার কমিউনিকেশন প্রসেস আমরা দেখতেছি যে বাচ্চা জন্মের পর থেকেই শুরু হচ্ছে। জন্মের আগের যে কমিউনিকেশন প্রসেস সেটা শুরু হয় কখন থেকে? এইটা হচ্ছে ওয়ান এন্ড, মানে এইটা হচ্ছে যে বাচ্চারটা আমি দেখতে পারি না, বাচ্চা আমারটা দেখতে পারে। সেটা শুরু হয় কখন থেকে? আমি বলবো যে বাচ্চা মায়ের পেটের ভিতরে আছে, বাচ্চা আমারটা দেখে কি বলে? বাচ্চার ভিতরে কি সিসিটিভি দিয়ে রাখছি নাকি যে আমি কি করতেছি, মা কি করতেছে, মা কোথায় কার সাথে ঘুরতে যাইতেছে, মা টিভিতে কোন হিন্দি সিরিয়াল দেখতেছে, মা কোন সিনেমা দেখতেছে, কোন গান শুনতেছে, হলিউডের কোন গানসে লিরিক্স প্র্যাকটিস করতেছে, এটা এটা বাচ্চা দেখবে কোত্থেকে? দেখার কোনো উপায় আছে? দেখার কোনো উপায় নেই। তাহলে কমিউনিকেশন কেমন হলো? বাচ্চার সাথে তো মায়ের নারীর কানেকশন, তো ফিলিংসটা নারীর কানেকশন থাকে, তো ফিলিংসটা নিতে পারছে। কিভাবে ফিলিংসটা নিতে পারে? তুমি তো শুনতেছো, ফিলিংসটা কেমনে পাইতেছো? কেমনে যে পাইতেছে? আরে পাই না। কেমনে পাইতে হলে তো আগে তো নিজের ওই কথার দাবি করতে হবে, নিজের সম্পর্কে ধারণা থাকতে হবে, তারপরে না। ইন্নালিল্লাহ, সব ভবিষ্যৎ মা, এদের এখন এই বেসিক ধারণা নাই। এই বেসিক ধারণা ছাড়া সব বিয়ের বয়স পার করে ফেলতেছে। এনে এমন এক পিস নাই যেগুলোর বিয়ের বয়স পার হয়ে যেতেছে না। তারপরে এগুলো বলে এখন এই বেসিক ধারণা নেই, এখনো প্রাইমারি স্টেজের জ্ঞান নাই। টাস করে তারপরে দেখা যাবে যে টাস করে মা হয়ে গেছে, তারপরে হাউতাস করবে যে এ কি হইলো, এ কি হইলো, এ কি হইলো, আমার বাচ্চার এটা কেমন হয়েছে, এটা কেন হয়েছে, আমার বাচ্চাকে নিয়ে 2 দিন পর হসপিটালে কেন দৌড়াতে হয়েছে, আমার বাচ্চাকে নিয়ে অসুস্থতাই কাটে না, আমার বাচ্চাকে নিয়ে সারা বছর আমার শুধু ডাক্তারের পিছনেই বিল দিতে হয়। আমার নানির কাছে ভালো রাখবো স্যার। কার কাছে ভালো রাখবে? বাচ্চার নানি। এই বয়ে তো নানি স্টক করে বলে না নি তোমারে পাইলেই ডাবল স্টকের মধ্য দিয়ে এমনি বেচারা দুর্বল হয়ে গেছে।
তোমাকে মতো চিজ পালতে গিয়া। তারপরে এটা কি আগের দিনে সেই জিনিস পাইছো নাকি যে এক ডজন পাললেও কোনো কিছু হবে না, ফিটফাট থাকবে? মাশাআল্লাহ, মানে একদম রিয়েল কেস এটা। মানে এই মুহূর্তে উনি হসপিটালে আছে। আমার শাশুড়ির আম্মা, বুঝতে পারছো ঘটনা? হ্যাঁ, তার মানে আমার নানি শাশুড়ি, তার মানে হচ্ছে আমার ওয়াইফ, তার মা, তার মায়ের মা, এবং উনার ছেলে মেয়ে হচ্ছেন 4 মেয়ে 4 ছেলে, বুঝো কথা। এবং আমার ওয়াইফের মা হচ্ছে তার সবচেয়ে বড় মেয়ে, কিন্তু তার সবচেয়ে ছোট যে, তাদেরও দেখা গেছে যে সন্তানের বিয়ে হয়ে গেছে, তাদেরও বাচ্চা আছে। তার মানে হচ্ছেন উনি, আমারও তো আছে, তার মানে হচ্ছে যে আমার বাচ্চার সাথে উনার কয় জেনারেশন গ্যাপ? বুঝতেছো? মানে জুনারার মায়ের মায়ের মা, এরকম হচ্ছে। আচ্ছা, সেই উনার মাশাআল্লাহ এখন পর্যন্ত, এই কয়দিন আগ পর্যন্ত উনার ফিটনেস ছিল যে উনি একা একা সিঁড়ি দিয়ে নামে, একা একা উঠে, একা একা চলাফেরা করে, উনি কারো হেল্প নেয় না। এই এতজন পাইলে বড় করছে, এবং মাশাআল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে। বাট গতকাল একটু হার্টস্ট্রোক করে এখন হসপিটালে। এই যে বিষয়টা, সেইটার সাথে যদি বেশি না তোমাদের, মানে আমার শাশুড়িটা বাদ দিলাম, বাকিদেরটা বাদ দিলাম, তোমাদের সাথে যদি একটু তুলনা করি, যে তোমাদের স্ট্যামিনা, তোমাদের ইফোর্ট, অথবা তোমাদেরকে যদি বলা হয় বেশিক্ষণ না, 10 মিনিট একটু রোদে দাঁড়িয়ে থাকে, 10টা বোতল বিতরণ করো, মেয়ে 10টার মধ্যে দেখা যাবে যে 11.5টা ফিট হয়ে গেছে। মানে ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি কোন দিক থেকেই এরা রেডি না, এমনকি জানেও না কিছু, মানে বেসিক কোনো নলেজও নেই। একটা বাচ্চা তৈরি হওয়ার ফান্ডামেন্টাল একদম বিসমিল্লাহ স্টেজটা কি? একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে, প্রথম 40 দিনে তার ভ্রূণটা একটা শেপ ধারণ করে, তারপরের 40 দিনে আরেকটা ফরম্যাটে যায়, তারপরের যে 40 দিন, 120তম দিনে ফেরেশতা এসে রূহ ফুঁকে দেয় বাচ্চাটার। 120তম দিনে একটা বাচ্চার রূহ আসে, 120তম দিন থেকে একটা বাচ্চার হিয়ারিং পাওয়ার ডেভেলপ করে, একটা বাচ্চার মধ্যে জান আসে। আমরা যে বলি রূহ আসে, রূহ যায়, মানুষ মারা যায় কিভাবে? মানুষের বডি তো আমার সামনেই পড়ে থাকে, চলে যায় কি? তার রূহটা চলে যায়। সেই রূহটা আসে হচ্ছে 120তম দিনে, তখন থেকে সেই দিন থেকে তাকে মানুষ বলা যায়, এবং আসলে তার এইজ কাউন্ট শুরু হয় সেই দিন থেকে। আমরা তো জন্মানোর পর থেকে তার এইজ কাউন্ট শুরু করি, 1 দিনের বাচ্চা, 5 দিনের বাচ্চা, আসলে তার এইজ কাউন্ট শুরু হয়েছে সেদিন থেকে। এই বাচ্চাটা সেদিন থেকে শুনতে পারে। এবার মা যদি টিভির সাউন্ড শোনায়, বাচ্চা সেটা শুনে, মা যদি ইয়ারফোন কানে লাগায় হিন্দি গান শোনাইতে চায়, বাচ্চা সেটা শুনতে পারে, আর মা যদি কোরআন তেলাওয়াত করে, বাচ্চা সেটাও শুনতে পারে, এবং সেই অনুযায়ী বাচ্চার উপর ইফেক্ট করে। মানে তুমি ডিস্কো ডান্স শোনাইলে ও ওইটা শুনবে, আর তুমি কোরআন তেলাওয়াত শোনাইলে ও সেটাও শুনবে। এখন যেই বাচ্চা মায়ের পেটের মধ্যে, ও তো এমনিতেই মায়ের পেটে ডিস্কো ডান্স মোডেই থাকে, মানে এমনিতেই তো কিছুক্ষণ পর পর লাথি দেয়, ইয়া করে। কোনো মানে ইতিহাসে এমন কোনো মা নাই যে বাচ্চা পেটে থাকলে সে শান্তি মতো রাত ডেকে একেবারে গর্জন করে ঘুমাইতে পারে, একদম সে আরামসে ঘুম দিল আর ঘুমে ইয়া করলো, তার কোনো ডিস্টার্ব হলো না। ইতিহাসে কখনো পসিবলই না, কারণ বাচ্চা সেখানে মুভমেন্ট করে, যদি বাচ্চা ঠিক থাকে, মানে সবল সুস্থ বাচ্চা হয়। আর বাচ্চার মুভমেন্ট নেই, তার মানে তো ডেঞ্জারাস ঘটনা, যে মায়ের তাড়াতাড়ি হসপিটালে দৌড়াদৌড়ি বা এই ধরনের কেস। সেই জায়গায় বাচ্চার এমনিতেই মুভমেন্ট থাকে, এখন সেই মুভমেন্ট যদি আরো ওই ধরনের মিউজিক্যাল মুভমেন্ট সাথে অ্যাড হয়, তাহলে তো অবস্থা খারাপই আছে। তো মিউজিক্যাল বাচ্চা যখন পয়দা হবে, মিউজিক্যাল বাচ্চা পয়দা হওয়া মানে কি? ও জন্মের পর থেকে তারপর তোমার খুব শান্তিতে রাখবে, ও তারপর তোমার একদম মানে তুমি যেমনি ইশারা করবো তেমনি, যখন স্টপ বলবা স্টপ, আর যখন অন বলবা তখন রিমোটের সুইচের মতো চলবে, প্রশ্নই তো আসে। আচ্ছা, এই কারণে মানে এখন তুমি চাইলেই তো আর মানে হঠাৎ করে তুমি এখন বলবা যে ঠিক আছে, এখন যেহেতু আমি বাচ্চার মা হয়ে গেছি, আমি একদম পুত পবিত্র বিশুদ্ধ হয়ে যাই, এতদিন যাই করেছি, যাই শুনেছি, যাই দেখেছি, আমি আর এখন কাউকে দেখবো না, কাছে শুনবো না, কিছু ইয়ে করবো না। না, তো পারো নাই তো। এই জীবনে এই যে কত রমাদান আসলো, কত রমাদান গেল, তাও তো পারলো না, আর তখনও পারবে না। চরিত্র কি এক রাতের মধ্যে ঠিক হয়ে যাবে নাকি তোমার? এত সোজা নাকি? তার মধ্যেই মা হয়ে দেখা যাবে যে বাচ্চা হয়ে, তখন বাচ্চা বড় হয়ে শেষ। তার আগে মায়ের চরিত্র যে ঠিক হয়নি,
মা তো বোঝেই নেই যে কখন মা হইলো আর মা হওয়ার ব্যাপারটা কি ছিল, মা হয়ে কি দায়িত্ব ছিল আর তার প্যাটার্নটা কি হওয়া উচিত ছিল। আসো বাকি বাবাদের কথা বলি নি, এখানে যার যেখানে ব্যাগ আছে ওখানে বসো। সাউন্ড যেন না হয়। এবার কেন বললাম কথাগুলো বললাম এই কারণে যে টাস করে মা হয়ে যাবা, মা হওয়ার আগেও পড়াশোনা আছে, ঠিক আছে? আগের দিনে লাগতো না। কেন লাগতো না জানো? কারণ আগের দিনের কালচারটাই ছিল এরকম, সোসাইটিটাই ছিল এরকম। মানে আমার নানি শাশুড়িকে আমার শাশুড়িকে বুঝাই দিতে হয় না যে মা হওয়ার ব্যাপারটা কি, কারণ সে তার মাকেই দেখছে যে কিভাবে কেয়ার করতে হয়, কিভাবে টেক কেয়ার করতে হয়, কি করা যায় কি করা যায় না। ওই সময়ের অশিক্ষিত মানুষগুলোও জানতো, যেটা এখনকার শিক্ষিত মানুষও জানে না। বাংলা বুঝো? মানে তখন অশিক্ষিত মায়েরাও জানতো যে একজন মা, হবু মা বা সম্ভাব্য মা, যে মায়ের পেটে সন্তান আছে, এই মায়ের এই 9 মাস 8 মাস কিভাবে চলতে হবে, কিভাবে ইয়ে করতে হবে, কি করা যাবে আর কি করা যাবে, যেটা এখনকার পিএইচডি ধারী শিক্ষিত মারাও জানে না, মানে না, পারে না, শেষ। এই কারণে যা হওয়ার তাই হইতেছে। নিউজ ইজ देयर। আচ্ছা, তাহলে কমিউনিকেশন আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে বেসিক কমিউনিকেশন প্রসেস। তো সেই কমিউনিকেশন প্রসেসের জন্য ওই বাচ্চার কি মানে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বিএসসি এর এই 3টা সেমিস্টারে এই কোর্স করা লাগছে নাকি? হ্যাঁ, ও তো তার আগে এই যে তোমরা এখানে যেই কয়জন আছো, এই টাস করে এসে এতদিন কমিউনিকেশন ছাড়া এখানে টপ করে পড়াইছো নাকি? না তো, সারা জীবন সেই জন্মের পর থেকে কমিউনিকেশন করছো। কমিউনিকেশন প্রসেস একটা জিনিস, বিজনেস কমিউনিকেশন আরেকটা। বিজনেস কমিউনিকেশন কোনটাকে বলতেছে? মানে কমিউনিকেশনের সাথে বিজনেস কমিউনিকেশনের পার্থক্য কি? স্যার কমিউনিকেশন তো ব্যবসায়িক কাজে কমিউনিকেশন, নরমাল কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশন তো স্যার ব্যবসায়িক পারপোসে স্যার একটা কমিউনিকেশনের ধারাটাই। বিজনেস কমিউনিকেশন মানে শুধু ব্যবসায়ী হইতে হবে? না স্যার, ওটা স্যার অ্যাপ্রোচ। সে ফর এক্সাম্পল আমাদের ক্লাসের এখানকার কমিউনিকেশনকে আমি কোনটা কমিউনিকেশন বলবো? এটা কোন কমিউনিকেশন? Right. This is also business communication. All types of professional communication, formal communication, everything belongs to business communication. কারণ এইখানেও দিন শেষে আলটিমেটলি উই আর হিয়ার ফর এ বিজনেস পারপাসে আসছি। তুমি এখানে বিজনেস পারপাসে ইনভেস্টমেন্ট করছো, তুমি বিজনেস পারপাসে বসে আছো, আমিও বিজনেস পারপাসে দাঁড়ায় আছি। We all have business here. We all have business here. তো 100% বিজনেস পারপাসে হবে। তোমার সাথে আমার যে কমিউনিকেশন সেটা কি? টাকা দিচ্ছ মামা ভাগ্নের কমিউনিকেশন নাকি? এটা বিজনেস পারপাসে হবে আমাদের। যে আমি তোমার হবু শ্বশুর লাগি, এরকম কোনো কমিউনিকেশন? স্যার আপনি কি অবশ্যই দিতে চাচ্ছেন ওদের? এমনি তো এই ক্যাটাগরি বাইরে, তুমি জানি করবে। আচ্ছা, তাহলে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আমাদের যত কমিউনিকেশন আরো সহজে বুঝো। নিরু বাসায় একা একা রান্না করে, একা একা খায়, সেটা এবার যত পচা রান্না হোক আর যাই হোক, ওইটা কি ধরনের কমিউনিকেশন? পার্সোনাল কমিউনিকেশন। এমনকি ও যার ইচ্ছা, ও জাকারিয়ারে খাওয়া, কারিয়ারে খাওয়া, অথবা ফটোগ্রাফার, পৃথিবীর যত ফটোগ্রাফার আছে সবাই রে ওর যা ইচ্ছা খাওয়া, ওগুলো কি পার্সোনাল কমিউনিকেশন। বাট যখনই ও আমার জন্য কিছু একটা নিয়ে আসবে, তখন এটা বিজনেস কমিউনিকেশন স্যার। কথা হচ্ছে যখনই চড়ুই ভাতেতে কোনো আইটেম নিয়ে আসবে, তখন এটা কি আর ওই হোম কমিউনিকেশন? তখন কি আর পার্সোনাল নেটওয়ার্কের ব্যাপার? তখনই এটা বিজনেস নেটওয়ার্ক। তখনই ওর খাওয়ার উপরে আমরা যে রেটিং দিব, রিভিউ দিব, যেটাই দিব, সেটা কি প্রফেশনাল রিভিউ, ফর্মাল রিভিউ। কথা বুঝো না? এই যে এই মেয়েটা নিজেকে গ্রাফিক্স ডিজাইনার দাবি করে, এখন ওর গ্রাফিক ডিজাইন যখন আমরা অ্যাপ্রুভ করে আমাদের অফিশিয়াল পেজ থেকে করি, তার মানে হচ্ছে যে এটা ফর্মাল রিভিউ প্রসেস পার হয়ে গেছে, অফিশিয়ালি তারটা অ্যাপ্রুভ হয়েছে। আর বাকি 1000টা যেগুলো রিজেক্ট হয় তার মানে হচ্ছে ওগুলো অফিশিয়ালি রিজেক্ট হয়েছে। এবার রেটিং ঠিক করো, 1000টার মধ্যে যদি একটা অ্যাকসেপ্ট হয়, মার্কস কত আসে, কত যায়, কি অবস্থা? প্রত্যেকের জন্য একই রকম, জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাইলাম আর কি। ঠিক আছে, রান্না ঠিক করে করো। তাহলে এখন ঘটনা যেটা সেটা হচ্ছে যে কমিউনিকেশন প্রসেসটা আসলে কিভাবে কাজ করে। বিজনেস কমিউনিকেশন না, শুধু কমিউনিকেশন প্রসেস। কমিউনিকেশন প্রসেসের মধ্যে কি থাকে? ইনফরমেশন থাকে, আইডিয়া থাকে, ফিলিংস থাকে, এর বাইরে কিছু থাকে? এখন তুমি বলবা যে স্যার এই স্লাইডে যেহেতু 3টাই লেখা আছে, এর বাইরে কিছু থাকে না, কারণ তোমার চিন্তা করার মতো টাইম আছে।
তোমার চিন্তা করার দরকার নেই। আমি চিন্তা করে স্যার গবেষণা করে যা বাইর করবো তা তো বহু আগে আপনারা বের করে রাখছেন, ওইগুলো দিয়ে তো বই লিখে রাখছে, স্লাইড বানাই রাখছে, এবং এই স্লাইড স্যার এখন দেখি কি করবো, পরীক্ষার আগে, পরীক্ষা যেদিন হবে তার আগের দিন রাতে সময় পেলে দেখবো, নাহলে সকালবেলা 8টার সময় দেখি পরীক্ষা মাস্তি আনলিমিটেড পপকর্ন নিয়ে বলছেন স্যার শেষ। আবার শেষ। আসো, তাহলে কমিউনিকেশনের মধ্যে কি কি থাকে বললাম? তিনটা জিনিস। ইনফরমেশন, আইডিয়া, ফিলিংস। হয় সেখানে আমার ফিলিংস থাকবে, না হলে সেখানে কোনো না কোনো ইনফরমেশন শেয়ারিং থাকবে, নাহলে সেখানে কোনো আইডিয়া থাকবে। তোমাদের পার্সোনাল যত মেসেঞ্জারে কথাবার্তা বলো, হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলো, আমাদের সাথে বলো আর নিজেদের মধ্যে বলো, এই তিনটার বাইরে কিছু আছে? স্যার নন ইনফরমেশন আছে অনেক। ওটা তো ফিলিংস তো ওগুলো আছে তো স্যার। ওর মধ্যে কিছু না হয় সেটা আইডিয়া, নাহলে তোমার ফিলিংস। হয় তোমার ব্যাপারে আরেকজনের ফিলিংস, নাহলে আরেকজনের ব্যাপারে তোমার ফিলিংস, নাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যাপারে তোমাদের নিজেদের ফিলিংস। এবং বেশিরভাগ সময় তো তাই, মানে তোমাদের তো নিজেদের মানে নিজেদের খারাপ থাকার জন্য নিজেদের কিছু লাগে না, আরেকজনের কিছুই যথেষ্ট। মানে তোমরা নিজেরা এত ব্যস্ত কাকে নিয়ে? আরেকজনকে নিয়ে। মানে মহামারী একটা মুসিবত। বাঙালির এই মুদ্রা দোষের কারণেই সর্বনষ্ট হইল। So effective communication is vital in every aspect of business, including developing job skills, মানে তোমার জব স্কিল বলো, তোমার এমপ্লয়ি ট্রেনিং বলো, তোমার টিম ওয়ার্ক বলো, তোমার মার্কেটিং বলো, সেলস বলো, প্রমোশন বলো, যে কোনো ধরনের ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটি বলো, এরকম হাজারো উদাহরণ দেওয়া যাবে, যেই কারণে কমিউনিকেশন প্রসেসটা অতীতের যে কোনো সময়ের চাইতে এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের একটা ব্যাচের সাথে গত সেমিস্টারে আমি আর্ট অফ প্রেজেন্টেশন কোর্স করাইছি। সো আর্ট অফ প্রেজেন্টেশনের পুরো কোর্স ধরে আমরা একটা জিনিসই বলছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলছি যে 100 বছর আগে প্রেজেন্টেশনের কোনো ব্যাপার ছিল, মানে প্রেজেন্টেশনের এত গুরুত্ব, এখন তো প্রেজেন্টেশন ছাড়া আমরা কোনো কিছু চিন্তাই করতে পারি না। ইউনিভার্সিটির স্টুডেন্ট প্রেজেন্টেশন, কলেজের স্টুডেন্ট প্রেজেন্টেশন, মানে সব জায়গায় প্রেজেন্টেশন, প্রাইভেট জব প্রেজেন্টেশন, পাবলিক জব প্রেজেন্টেশন, গভর্নমেন্ট জব প্রেজেন্টেশন, সব জায়গায় এখন প্রেজেন্টেশন। 100 বছর আগে কি প্রেজেন্টেশনের এরকম ব্যাপার ছিল না? এবং 100 বছর আগে কেন বাংলাদেশের আর কোনো ইউনিভার্সিটিতে এখনো আর্ট অফ প্রেজেন্টেশন নামে কোনো কোর্স নেই। অবশ্য আমরা আর্ট অফ প্রেজেন্টেশন, শুধু প্রেজেন্টেশনের উপরে আমরা একটা 3 পিরিয়ডের কোর্স অফার করে বসে আছি। তার মানে কি? তার মানে হচ্ছে যে সময়ের সাথে আমাদের প্রয়োজন তৈরি হইতেছে এবং সেই স্কিল নিয়ে এখন আমাদের কাজ করা লাগতেছে। এখন মাশাআল্লাহ এই যে ধরো তোমাদের মানে কথায় কথায় আমরা এখন তোমাদের মধ্যে খুঁজি যে কে কন্টেন্ট রাইটিং এর কাজ পারো, কে গ্রাফিক ডিজাইনের কাজ পারো, কে পোস্টার মেকিং পারো, কে ইয়া পারো, কে ভিডিওগ্রাফি ভালো পারো, কে ভিডিও এডিটিং পারো, কে প্রোমো বানাইতে পারো। সারাক্ষণ যে এই যে খুঁজি, আজকে থেকে 50 বছর আগে মানুষ এগুলোর কথা চিন্তা করছে? যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা, কলেজের স্টুডেন্টরা স্টুডেন্টদেরকে সারা জিজ্ঞেস করবে যে এটা কে পারো, সেটা কে পারি, সেটা কে পারিস। টিচার নিজেই তো এটার সম্বন্ধে ধারণাই নেই, পারা তো পরের কথা। তার মানে এখনকার তোমাদের যে স্কিল সেট, সেটার সাথে আগের জেনারেশনের স্কিল সেট মেলানো যাবে? কেন মেলানো যাবে না? কারণ তোমরা এখন জানো যে আমরা এখন হাইটেক প্রজন্ম, আমরা নিজেরা এখন এমন সময় জন্মাইছি যে সময় এই জিনিসগুলো না জানাটাই যে নট ফিট ফর দ্য পারপাস, যে আমি এই টাইমের সাথে মানানসই না, এই যুগের জন্য, এই জামানার জন্য প্রযোজ্যই না। মানে আমার বাচ্চা তো জন্মের পর থেকেই মোবাইল ফোন টিপায়, আইসা ল্যাপটপ টিপায়। আমি জীবনে প্রথম মোবাইল ফোন কিনছি কখন? আমি বুটেক্সের যখন ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম, এখন হলের ছেলেদের সাথে বাধ্যতামূলক যোগাযোগ করতে হবে, কারণ হলের ছেলেদের সাথে সাজেশন আসে, ওদের কাছে আগের রাতে ইয়া হয়ে যায়, পাচার হয়ে যায় যে কি আসতে পারে কি না আসতে পারে, স্পেশাল কমিউনিকেশনের মাধ্যমে, যেহেতু লিগের ছেলেপেলে আছে, ইয়ারা আছে, যাই হোক। এখন এই স্পেশাল কমিউনিকেশনের জন্য আমি থাকি বাসায়, ওরা থাকে হলে। এখন আগের রাতে যদি ওদের সাথে এই কাজ করতে যাই, তাহলে পড়াশোনা করবো কখন আর প্রিপারেশন নিব কখন? এই পারপাজে, এই লোভে গিয়ে প্রথমবারের মতো মোবাইল ফোন কিনছি ফার্স্ট ইয়ারের সেমিস্টার ফাইনালের সময়, ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার পড়ার সময়। এখন আমি যদি তোমার সাথে এটা চিন্তা করি, কল্পনা করি, তুলনা করি, মিলবে কখনো? আচ্ছা, সো কমিউনিকেশনের ব্যাপারটাও এখন সেরকম। আগের চাইতে এখন আমাদের কমিউনিকেশনের প্যাটার্ন, কমিউনিকেশনের ফর্মালিটি, কমিউনিকেশনের রিকোয়ারমেন্ট এবং কমিউনিকেশন স্কিলসের রিকোয়ারমেন্ট, টোটাল জিনিসগুলোই ডিফারেন্ট হয়ে গেছে। এখন মানে তুমি ফেসবুকে যাও, ইনস্টাগ্রামে যাও, হোয়াটসঅ্যাপে যাও, এখন আমাদের কমিউনিকেশনের মিডিয়াম কি?
এখন কমিউনিকেশন হয় তুমি রিল, নাইলে তোমার প্রোমো, নাইলে তোমার ভিডিও, নাইলে তোমার পোস্টার ডিজাইন। মানে আগে কমিউনিকেশন মিডিয়াম ছিল চিঠি, এখন কি সেই দিন আছে নাকি? মানে এখন কোথায় চিঠি, কোথায় এখন মানে ইভেন ইমেল করার সময় কোথায় এখন? ইভেন মানে কি কমিউনিকেশন, পুরো প্যাটার্নটাই তো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন পায়রা যাওয়ার আগে সে নিজেই চলে যায়, এত ফাস্ট হয়ে গেছে, বেশি ফাস্ট হয়ে গেছে, এই হলো অবস্থা। তো এই যে কমিউনিকেশনের কিছু চ্যানেল ছিল, কনভারসেশন, ফোন কল, মেমোস লেটার, ইমেল, অফিশিয়াল পারপাসে কিছু এখনো ইউজ আছে, বাট সেই জায়গাগুলো এখন দখল করে নিতেছে। যে যতক্ষণ ইমেল করবে তার আগে হোয়াটসঅ্যাপ করে অথবা একটা ভয়েস মেসেজ দিয়ে বা ইয়া করে, মানে কয়টা ইমেল এখন, মানে আমি ধরো যখন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ছিলাম তখনও তো হোয়াটসঅ্যাপ ইয়াতে এগুলো এত অ্যাভেলেবল ছিল না, বাংলাদেশের মানুষ তখনও হোয়াটসঅ্যাপ শুরু করেনি, ইয়া শুরু করেনি। সো সারাক্ষণ দেখা যেত যে ইমেল আর ডিরেক্ট ফোন কল। কিন্তু এখন মানুষ কয়টা ফোন কল ইউজ করে? যেখানে ফ্রি হোয়াটসঅ্যাপ করা যায় সেখানে আবার ফোন কলের দরকার কি? যেখানে ফ্রি ভয়েস কমিউনিকেশন করা যায় সেখানে আবার অন্য লেখার দরকার কি? যেখানে ফ্রি আমি সরাসরি ভিডিও কলেই কথা বলতে পারতেছি সেখানে আর কনফারেন্স কল, জুম মিটিং বা অন্য কম্পিউটারে বসে এত সেটআপ করে এত মিটিং কল করার দরকার কি? ইনস্ট্যান্ট কাজ হয়ে যাচ্ছে। সো এভরিথিং ইজ গেটিং ফাস্টার এন্ড ইন এ নিউ প্যাটার্ন, ইন এ নিউ ফরম্যাট। আচ্ছা, এরপর ফিডব্যাকের ব্যাপারটা কি? কমিউনিকেশনে মানে কমিউনিকেশন মানে কি শুধুমাত্র এই যে আমি শুধু ফোন দিলাম আর ইয়া করলাম? সেখানে তো একটা ইনফরমেশন এক্সচেঞ্জের ব্যাপার আছে, একটা ফিডব্যাকের ব্যাপার আছে। মানে আলটিমেটলি ব্যাপার হচ্ছে যে ধরো এখন জিহাদ একটা মেয়ের ফোন দিয়ে বললো যে কালকে তোমাকে নিয়ে চলে যেতেছে, ঠিক আছে? এখন জিহাদ এই কথা বললে তারপরে কি ফোন কেটে দিবে? না স্যার, প্ল্যানিং ও তো রেসপন্স শুনবে যে ঠিক আছে তুমি কল্পনা করেছো রাতের বেলা স্বপ্ন দেখেছো, স্বপ্ন থেকে উঠে ফোন দিয়ে বলে দিয়েছো যে তোমাকে নিয়ে চলে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি। এখন যাকে নিয়ে পালানোর স্বপ্ন দেখেছো সে তোমার সাথে পালাবে কিনা সেটা তো তোমার জানতে হবে। এমনও হতে পারে যে তোমাকে সাক্ষী রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। এখন তো তোমাদের সব চি মার্কাই, আর কোনো মার্কা আছে তোমাদের? তাহলে এগুলো হচ্ছে ফিডব্যাক। তারপরে আসো ব্যারিয়ার। কমিউনিকেশনের ক্ষেত্রে আবার ব্যারিয়ার কি? সবই তো বললাম এখন শুধু ইজি ইজি ইজি। ব্যারিয়ার কি কমিউনিকেশনের ক্ষেত্রে? ব্যারিয়ারটা হচ্ছে এই যে ছেলেটা টাস করে একটা মেয়েকে বললো যে তোমাকে নিয়ে পালিয়ে যাব, তার আগে ওর যে কমিউনিকেশন রেকর্ড সেই রেকর্ডটা পজিটিভ ছিল না। পজিটিভ থাকলে তো ওকে নিয়েই পালাই, কিন্তু তার মানে তার আগের যে কমিউনিকেশন সেটা কোনো ইফেক্টিভ কমিউনিকেশন না, সেটা ব্যর্থ কমিউনিকেশন। সো কমিউনিকেশন বোঝা, কমিউনিকেশন করতে পারা, কমিউনিকেশন ইফেক্টিভ হওয়া, ইম্প্যাক্টফুল হওয়া, ওইখানে একটা ফুটপ্রিন্ট ক্রিয়েট করতে পারা, এইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয় যে এই যে ধরো মানে তোমরা এই যে হাতে গোনা অল্প কয়েকজন স্টুডেন্ট এক এক ব্যাচে, সো এই হাতে গোনা অল্প কয়েকজন স্টুডেন্ট হওয়ার পরেও তোমাদের প্রত্যেক টিচার তোমাদের সবার নাম জানে? তোমাকে এক নাম আছে না সব? কেন? এবং তার মানে তোমার ক্লাসের কাউকে চেনে না? তোমার ক্লাসের এমন একজনও নাই যাকে সব টিচাররা এক নামে চেনে? আছে নাকি না? ইভেন ওই স্টুডেন্টের নাম্বার টিচার নিজ দায়িত্বে সেভ করে রাখছে, তার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেয়, তার মেসেজ করে টিচার নিজে। আছে না নাই? তোমাকে কল দেয়, তোমাকে মেসেজ করে? কেন? আমাকে দরকার নেই, তোমাকে পছন্দ করে। এমন করে কেন? তোমার চেহারা কি খারাপ? হ্যাঁ, কি অবস্থা তোমার চেহারা? কথাটা একদম সিম্পল বাট ভেরি ভাইটাল। That means you have failed to become one of those who are already picked by the faculties. তুমি অলরেডি ফ্যাকাল্টির কন্ট্যাক্ট লিস্টে ঢুকতে পারো নাই, ফ্যাকাল্টিরা তোমার নাম জানে, তোমাকে নাম ধরে ডাকে, তুমি তোমার নাম ফ্যাকাল্টিদেরকে চিনাইতে পারো না।
তুমি 1 বছর 2 বছর ধরে একটা ডিপার্টমেন্টের অল্প কয়েকজন স্টুডেন্টের মধ্যে তুমি আসো, এখন পর্যন্ত ডিপার্টমেন্টের সব স্টুডেন্টরা তোমার নাম জানে না, ডিপার্টমেন্টের সব ফ্যাকাল্টিরা তোমার নাম ধরে তোমাকে চেনে না, ডিপার্টমেন্টের সবার কাছে তোমার নাম্বার নাই। It's a failure. It's a failure for you, and it's a clear example of your communication process. তোমার কমিউনিকেশন কতটুকু ফ্রুটফুল হয়েছে, ইফেক্টিভ হয়েছে, এটা তার একটা জ্বলজ্যান্ত প্রমাণ। এখন তুমি বলতে পারো যে স্যার আমি তো বাবার ব্যবসা সামাল দিই, স্যার আমি তো আমার ঘর সংসারের দায়িত্ব পালন করি, স্যার আমাকে বাবার বিজনেস দেখতে হয়, আমাকে এই প্রফেশনে এইটা সামাল দিতে হয়, ওইটা সামাল দিতে হয়, আমি তো স্যার ইউনিভার্সিটিতে আসতে পারি না, এই কারণে আমাকে টিচাররাও চেনে না, স্টুডেন্টরাও চেনে না, ইয়েও করে না। ফলস এক্সকিউজ। কারণ ঠিক এই একই প্রসেসের মধ্য দিয়ে যারা আসতে পারে না, করতে পারে না, এরকম প্রফেশনাল বা ফ্যামিলিয়ার অনেক রেসপন্সিবিলিটি পালন করে, যেই কারণে তাদের ইউনিভার্সিটিতে আসা কম হয়, ক্লাস করা কম হয়, তাদের মধ্যে অনেককেই আমরা চিনি, তাদের নাম্বার আমাদের কাছে সেভ করা আছে, রেগুলার তাদের সাথে কমিউনিকেশন হয়। তাহলে কোয়েশ্চেন হচ্ছে কিভাবে হয়, কেন হয়? তারা কম আসার পরেও তারা তাদের ব্যাচের রিপ্রেজেন্টেটিভ, আর তুমি বেশি আসার পরেও তুমি রিপ্রেজেন্টেটিভ হইতে পারো না। কারণ এখন তুমি বলতে পারো যে স্যার আমি তো চাই, স্যার আমি তো এই বেগার সিআর হতে চাইনি, আমি এই বেগার রিপ্রেজেন্টেটিভ হতে চাইনি, স্যার এই বেগার খাটনি আমার ভালো লাগে না, স্যার খামাকে এই যন্ত্রণা নেওয়ার দরকারটা কি? এইটাই, এই যে তুমি যেটাকে বেগার খাটনি কইলে, বেগার যন্ত্রণা কইলে, এখন থেকেই পিছায় গেছো। You have failed to grow up your leadership. এই কয়জনের লিডারই হইতে পারো না তুমি, তুমি বড় স্পেসে লিডারশিপ কিভাবে প্র্যাকটিস করবে, বড় স্পেসে লিডার কিভাবে হবে? তুমি তো সবচেয়ে ইজি যে প্রসেসটা লিডারশিপ প্র্যাকটিস করার, সেই প্রসেসটাই হারাইছো। তুমি আর অন্য জায়গায় গিয়ে ধামাকা কি লাগাবে? আচ্ছা, এই জিনিস নিয়ে কথাই বলার কথা ছিল না, তারপরও কারো কারো চেহারা দেখে অনেক কথা বের হয়ে গেল আর কি। তাহলে বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে তোমার কমিউনিকেশনের তো অনেকগুলো প্রসেস আছে। তোমার ভার্বাল কমিউনিকেশন আছে, তোমার নন ভার্বাল কমিউনিকেশন আছে, তোমার রিটেন আর্ট অফ প্রেজেন্টেশনে পড়ছি আমরা, সো রিটেন কমিউনিকেশনের ব্যাপার আছে, ইভেন সেখানে ক্রস কালচারাল ব্যাপার আছে। সো তোমার কমিউনিকেশন আসলে মানুষের সাথে কত বেশি ইফেক্টিভ হচ্ছে, কত সহজে তুমি মানুষের সাথে মিশতে পারতেছো, কত সহজে মানুষ তোমাকে অ্যাকসেপ্ট করতেছে, that makes a sense. আজকে ধরো শুধু বান্দরামি করলেই সবার কাছে প্রিয় হওয়া যাবে, ব্যাপারটা কিরকম? কখনোই না, কখনোই না। ইভেন ক্যামেরা অনেকের কাছেই থাকতে পারে, ফটোগ্রাফি অনেকেই করতে পারে, কিন্তু সব ফটোগ্রাফারের অ্যাপিল, আবেদন একরকম থাকবে? সব ফটোগ্রাফারকে তুমি ডাক দিবা? সব ফটোগ্রাফারের একই রকম আসবে না। তোমার কমিউনিকেশনের ব্যাপার আছে, তুমি কত সহজে মানুষের কাছে নিজের অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারছো, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। ওইটা না হলে তো প্রবলেম। আর তোমার ব্যাপারে যদি জুনিয়রদের এরকম থাকে যে না ভাইয়ের ভাব বেশি, না আপুর সাথে ঠিকমতো কথা বলা যায় না, না আপু তো সিনিয়র, আপুর নাম শুনলেই লাগে যে আপু তো সিনিয়র, আপু সিনিয়র ভাব নিয়ে থাকে, ঠিক আছে, শেষ কমিউনিকেশন ওইখানেই শেষ। জুনিয়রদের ব্যাপারে যদি তোমার ওরকম থাকে যে ও জুনিয়র, ও আর কি বোঝে, গেছে, তোমার কমিউনিকেশন শেষ। যদি তোমাদের মধ্যে এমনও হয় যে 14 ব্যাচের একটা ছেলেকে 10 ব্যাচ থেকে শুরু করে 15 ব্যাচের সবাই পছন্দ করে, হি ইজ দ্য টিম লিডার, হি ইজ দ্য সাকসেসফুল কমিউনিকেটর। ও সার্থক যে ওকে টপ টু বটম সবাই পছন্দ করতেছে, যে কোনো প্রয়োজনে ওকে আগে ডাকতেছে যে এই পানি বোতল দিব, তাড়াতাড়ি তোর ব্যাচের কার আছে নিয়ে আয়, এই ওদিন তোদের ব্যাচের কয়জন ক্লাসে আসছে, এই চড়ুইবাতিতে তোদের কয়জন রেজিস্ট্রেশন করছে, এই তোদের কোনটা ক্লাবে কেউ মেম্বারশিপ বাকি আছে কিনা, যার কাছ থেকে সব ইনফরমেশন পাওয়া যায় এবং এট এ টাইম যাকে রেসপন্স করতে ফার্স্ট চয়েস হিসেবে মানুষ যাকে কল দেয় সে। তুমি নিজেরা চিন্তা করে দেখো যে প্রত্যেক ব্যাচে তুমি যখন কাউকে কল দাও, তুমি কাকে কল দাও? তুমি নিজে কল দেওয়ার সময় কাকে কল দাও? বা তোমার কাছে মানুষ তোমাকে কল দেয় কিনা, ফার্স্ট চয়েস হিসেবে তোমার কাছে কল আসে কিনা? কল লাগে গেলে সেটিং এর ব্যাপার তো আছে, প্লেসিং, টাইমিং, সাইজ, সাউন্ড, এগুলো নিয়ে অনেক কথা হবে।
কমিউনিকেশনের এই যে ব্যাপারগুলো আইএলটিএস এর স্কোরের ব্যাপারগুলো এগুলো তো আছেই, তোমার রিডিং, তোমার রাইটিং, তোমার স্পেলিং, লিসেনিং, স্পিকিং, এগুলো নিয়েই তো হচ্ছে যে কমিউনিকেশন, আমাদের ডিফারেন্ট ফর্মস অফ কমিউনিকেশন। আর সেই টাইপস অফ কমিউনিকেশনের মধ্যে লিসেনিং এর ব্যাপারগুলো, দেন রিডিং এর ব্যাপারগুলো, দেন স্পিকিং। আচ্ছা, তোমরা একটা জিনিস শুনছো কিনা যে লিসেনিং ইজ দ্য হাফ পার্ট অফ ইউর নলেজ, মানে শোনার যোগ্যতা এটা তোমার জ্ঞানের অর্ধেক। কিভাবে? হাউ কাম? মানে ওর আর কোনো স্কিল নেই, ওর শুধু লিসেনিং স্কিল আছে, মানে আর কিছু নিয়ে আমরা কথাই বলতেছি না, অনলি লিসেনিং। লিসেনিং স্কিল দিয়ে কি হয়? মানে লিসেনিং এর সাথে কি সম্পর্ক? অনেক জ্ঞানের থেকে অনেক কথা শুনেও অনেক কিছু মানে অর্জন করা যায়। তো শুনে, আমি এখন যা বলতেছি সবাই তো শুনতেছে। সবার স্কিল মানে মন তো এক জায়গায় নেই। তো এক একজনের মন তো এক এক জায়গায় থাকবে, তোমার মন যে জায়গায় থাকবে ওর মন তো যে জায়গায় থাকবে না। এই যে স্যার এখন আমরা কি করতে পারি? তো সবার থাকে না। তাহলে এখন আমরা কি করতে পারি? বাড়াইতে হবে এটা। এখন সবার মন নিয়ে তো আর আমরা রান্না করে এক জায়গায় বাটি বানিয়ে মানে মশলার সাথে দিয়ে একবার ভর্তা বানিয়ে তো খেয়ে ফেলতে পারতেছি না। সবগুলো মনকে এক জায়গায় তুমি আনবা কিভাবে? সেকেন্ড ওর পার্সোনাল স্কিল ও যদি ডেভেলপ করতে চায় ও এটা ইমপ্রুভ করতে হবে নিজে থেকে। কিন্তু লিসেনিং স্কিলটা ও কেন ডেভেলপ করবে? ওর লিসেনিং দরকার কি? ওর মনটা যেখানে আছে ও তো সেখানেই খুশি আছে। স্যার শুনলেও তো কিছু শেখা যায়, এই জন্যই তো। আচ্ছা, তোমাদের একদম সত্যি করে বলি, মানে তোমাদের বাবা মায়ের সাথে তোমাদের 1-to-1 ফেস টু ফেস বসা হয়, কথা হয়? হ্যাঁ, অবশ্যই কবে? প্রত্যেকদিনই হয়। প্রত্যেকদিন? কে বসে তোমাকে নিয়ে? আমি আমার বাবার সাথে কথা বলি, বাবা মার সাথে। আমি কি ওই কথা বলার? তো কোন কথার বলা? Meeting. কোন মিটিং? কোন টপিকে যদি বাসায় কোনো কিছু হয় তখন তো ওই টপিকে আমরা কথা বলতে বসি। হয়তো স্যার ফর এক্সাম্পল আমার আপুর বিয়ে, এটা নিয়ে তো আমরা অনেকবার বসে ওইটা নিয়ে বসবাই। কারণ তুমি তো জানো যে তোমার ওইটার উপলক্ষে গিয়ে তোমার এই সেমিস্টারটা জলাঞ্জলি যাবে। আচ্ছা, কিন্তু ওই কথার কথা বলছি না, কোন কথার কথা বলছি? আমি সেই কথার কথা বলছি যেখানে তোমার তোমাকে নিয়ে কে বসে আমি জানি না, আদৌ পৃথিবীতে কেউ আছে কিনা জানি না, যে তোমাকে নিয়ে বসলে তোমার চোখের দিকে তাকালে বুঝতে পারে যে তোমার মনটা কোথায় আছে, তোমার মনটা সারাদিন কোথায় ছিল, তোমার মনে কি চলতেছে, কি কি ধরনের খেলাধুলা সেখানে আয়োজন হয়েছে, এবং ওইটা কোথায় খেলে, ওই খেলাটা কি কাতার স্টেডিয়ামে হচ্ছে নাকি সৌদি আরবে হচ্ছে না ইংল্যান্ডে হচ্ছে না মরিশাসে হচ্ছে, কোথায় হচ্ছে সেটা বুঝতে পারে। আমার তো মনে হয় তোমাদের জীবনে এখন এমন একজন অভিভাবক নেই যে তোমাদের চোখের দিকে তাকিয়ে তোমাদের সাথে একটু খেলাধুলা করার বা তোমাদেরকে বোঝার চেষ্টা করে। নিয়ে আসো, নিয়ে আসো, আগামীকাল মিটিং আমার সাথে। আগামীকাল তো আনতে পারবো না। কবে আনতে পারবো? স্যার সেটা তো বলতে পারবো না। পালাচ্ছ কেন? স্যার পালাচ্ছি না, একদমই স্যার পালাচ্ছি না। কয়দিন সময় লাগবে আনার জন্য? স্যার এখন এটা তো নোটিস দিলে তারপর চলে আসবেন, আপনি তো বিজি থাকবেন। বোনের জীবন নিয়ে টানাটানি এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস কি হইতে পারে? স্যার এখানে আমার জীবন নিয়ে স্টার্ট একটু সমস্যা।
পরিবার ঘটনা ঘটার আগে টের পায় না দেখেই তো যত সমস্যা। নিউজ হবে, তারপরে সারা পৃথিবী যখন জানবে পরিবার তখন জানবে, তার আগ পর্যন্ত কিছু জানবে না। ভাইরাল হয়ে যাওয়ার পরে তারপরে টের পাবে যে ও এই কারণে ভাইরাল হয়েছে। সমস্যাটা হচ্ছে এইটা। অথচ তোমাদের চোখের দিকে তাকালে মোটামুটি যাদের একটু তাজুর্বা ভালো এবং যাদের বহু বছর ধরে খেলার অভ্যাস আছে তারা বুঝতে পারে, চোখের দিকে তাকালে বুঝতে পারে যে আসলে মেয়েটার অবস্থা কতটা করুণ, কতটা সঙ্গীন। এবং ব্যাপারটা এই কারণে করুণ না যে মেয়েটা একা, এই কারণে কিন্তু না, অন্য কারণে। মেয়েটা বিপজ্জনক পরিস্থিতিতে আছে, এটা বোঝা যায়। এই যে ছেলেটা যেটা বললো যে মনটা তো ধরে রাখতে পারছে না, তো মনটাতে ধরে রাখতে পারতেছে না, এই কারণে তো লিসেনিংই নাই। তো লিসেনিং না থাকলে ওর আদার স্কিল আসবে কোত্থেকে? ও তো শুনেই নাই, ও বুঝবে কোত্থেকে, শিখবে কোত্থেকে, ওর নলেজ ডেভেলপ হবে কোত্থেকে? ও তো ক্লাসে আছে কিন্তু ও তো আসলে নাই, ও তো বোনের বিয়ের প্ল্যানিং করতেছে। জি স্যার। এভাবে কেউ পাবলিকলি ধরা খাওয়া স্বীকৃতি দেয়? আমি কি তোমাকে এইভাবে ধরা খেতে বলছি? তুমি আর কিছু বললো আমাদের আদার যে স্কিলগুলো, সেই স্কিলগুলো মানে দে কামস লেটার, वो মানে वो बाद में आते हैं, पहले आते हैं कौन? लिसनिंग स्किल। আগে তোমার লিসনিং স্কিল ডেভেলপ করতে হবে। তুমি তো ক্লাসে বসে আগে নিজের মনটারে ক্লাসেই নিয়ে আসতে পারতেছো না। সেমিস্টার শেষ, কোর্স শেষ, বছর শেষ, তুমি বুইড়া গামলা হয়ে গেছো, তুমি আজ পর্যন্ত নিজের মনটারে ক্লাসেই আনতে পারো না। এইটুক সামর্থ্য তোমার নাই, তোমার এইটুক যোগ্যতা হইল না যে তোমার বডি আসে, তোমার মনটাও যাতে তোমার সাথে থাকে, এইটুক যোগ্যতা অর্জন করতে পারলা না। তারপরে তুমি লিডারশিপ স্কিল আর কমিউনিকেশন স্কিল ডেভেলপ করবা। Know your audience, know your purpose, know your subject. কোন স্কিলের জন্য? রাইটিং স্কিলের জন্য। ওই যে ইমেল রাইটিং করবা, বিজনেস রাইটিং করবা, প্রপোজাল লিখবা, আগে জানতে হবে না অ্যাপ্লিকেশন লেখার আগে সবার আগে কি কোশ্চেন আসে মাথার মধ্যে, অ্যাপ্লিকেশনটা কার বরাবর লিখবো। তো এগুলোই তো ব্যাপার। ফর্মস অফ রিটেন কমিউনিকেশনে লেটার আছে, ইমেল আছে, মেমো আছে, রিপোর্ট আছে, এগুলো সব এই চ্যাপ্টারের পার্ট, এগুলো আসবে। স্পিকিং স্কিল, স্পিকিং স্কিলের সাথে দেখো আমাদের আর্ট অফ প্রেজেন্টেশনের ব্যাপার চলে আসতেছে। বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্টাক্ট, enunciate and speak loudly, convey all necessary information, never interrupt the other speaker. এই যে convey all necessary information মানে কি? এই যে আমি তোমাদেরকে বললাম যে বাচ্চার কমিউনিকেশন শুধু বাচ্চার জন্মের পরে শুরু হয় না, বাচ্চার জন্মের আগেও ওয়ান সাইড একটা কমিউনিকেশন আছে। এই কথা বললে ওইখানে যদি রেখে দিতাম, এরপরে আর বাকি কথাগুলো যদি না বলতাম, কমিউনিকেশন ক্লিয়ার হইতো? স্বাভাবিকভাবে তো বাকিটা তুমি তাহলে বুঝবা কিভাবে? এক একজন মনের মাঝে মিশায় যা ইচ্ছা তাই বানায় নিবে, তখন তো সত্য মিথ্যা মিশে সব মিথ্যা হয়ে যাবে। সত্যের সাথে মিথ্যা মিশাইলে সেটা কি আর সত্য থাকে? একটু বোঝো তো তুমি, হ্যাঁ একটু বোঝো। তা তোমার সাথে যতজনের কথা হয় সবাই কি তোমার সাথে 100% সত্য কথা বলে? না স্যার। বুঝো তুমি? এই জন্যই তো তোমাদের এই অবস্থা। তাহলে ব্যারিয়ার্স টু কমিউনিকেশন, এই যে মিথ্যাবাদীদের সাথে চলাফেরা, ডানে বামে সামনে পিছনে সব শুধু মিথ্যা আর মিথ্যা, মিথ্যা থেকে সত্যটা খুঁজে বের করাই একটা ডিফিকাল্ট প্রসেস। ঠিক আছে? এখন এই মেয়ে যদি মনে করে যে ওর সাথে যা কথা বলা হচ্ছে সব সত্য কথা, কারণ ও তো নিজে ভালো, এই কারণে ও ভাবতেছে যে ও ভালো, আমি ভালো, তাহলে সে ভালো হবে না কেন? ইন্নালিটা পৃথিবী কি এভাবে চলে নাকি? আমি ভালো বলেই কি সবাই ভালো নাকি? না, প্রশ্নই আসে। এই ছেলেটা এখন টাস করে বিয়ে করে ফেললেই হবে নাকি? ছেলে ভালো বললেই হবে না? ভালো ছেলের কপালে শুধু ভালোই থাকে না? তাইলে তার কমিউনিকেশনের দরকার ছিল না, সবার জাস্টিফিকেশনের ব্যাপার আছে। তবে
সম্ভাবনা বেশি এর। অন্তত জাকারিয়ার চেয়ে সম্ভাবনা বেশি। তোমার উপরে কোনো আচ্ছা আসো আচ্ছা এরপরে যে ব্যাপারটা আমরা জাস্ট অল্প একটু এখানে ইন্ট্রোডিউস করবো আজকে যেহেতু বলছি চ্যাপ্টার 2 চ্যাপ্টার ওইটা মধ্যে শেষ ওইটা জাস্ট ইন্ট্রোডাক্টরি ফার্স্টে বলছি একদম মাথার মধ্যে আচ্ছা তাহলে এখন আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে কমিউনিকেশন এন্ড মিসকমিউনিকেশন ইন দ্য ওয়ার্ক প্লেস মানে কি মানে চ্যাপ্টারটার নামের মানে কি মানে ওয়ার্ক প্লেসে শুধু কমিউনিকেশন হয় মিসকমিউনিকেশন হয় না অবশ্যই স্যার 100% আরো বেশি হয় স্যার বেশি হয় আরে কিসের ওয়ার্ক প্লেসে আমি তো দেখি তোমাদের নিজেদের মধ্যে এই কমিউনিকেশনের চেয়ে মিসকমিউনিকেশন বেশি হয় জি স্যার তোমাদের সাথে আমি যখনই কথা বলতে যাই যে কোনো ইভেন্ট নিয়ে এবার সেটা পানির ইভেন্ট হোক আর ওরিয়েন্টেশন প্রোগ্রাম হোক ওয়েলকাম ইভেন্ট হোক আর চড়ুইবাতি হোক জি স্যার তোমাদের নিজেদের মধ্যে যে কমিউনিকেশন তার মধ্যে কমিউনিকেশন কম মিসকমিউনিকেশনই বেশি আর ওয়ার্ক প্লেসে তো হবেই স্বাভাবিক কারণ ওয়ার্ক প্লেসে কে যাবে তোমরাই তো যাবে তোমরা কি নিয়ে যাবো মিসকমিউনিকেশন নিয়ে যাবে কি মিসকমিউনিকেশন উপহার দিবা মহা মুসিবত তাহলে and this is nature where there is a communication there is always a possibility of miscommunication যখন তুমি কমিউনিকেশন করতেছো একটা কমিউনিকেশন কিভাবে করতেছো ওইটার উপরেই ডিপেন্ড করতেছে যে আসলে ওইটা কমিউনিকেশনটা হইছে নাকি হয়নি কমিউনিকেশন যদি প্রপারলি হয় তার মানে হচ্ছে মিসকমিউনিকেশন কম হবে কমিউনিকেশন যদি প্রপারলি না হয় তার মানে হচ্ছে মিসকমিউনিকেশন বেশি হবে আরো সহজে বুঝবো মনে করো তুমি হোয়াটসঅ্যাপে জাস্ট একটা লাইন লিখলা অথবা একটা ভয়েস মেসেজ 10 সেকেন্ড একটা ভয়েস মেসেজ দিলা মানে কমিউনিকেশন যাতে ভুল না হয় মিসকমিউনিকেশন যাতে না হয় এই কারণে সেন্টেন্স না লিখে তুমি ভয়েস মেসেজই দিলা কিন্তু তারপরে পরে 10 সেকেন্ড একটা ভয়েস মেসেজ দিলা এখন সেই ভয়েস মেসেজে তুমি ঠিক যেই জিনিসটা বুঝাইতে চাইছো সেই জিনিসটা যদি 70% বোঝা যায় তার মানে অ্যাবসেন্ট রেটে কত পার্সেন্ট 30% তার মানে সেখানে তারপরেও 30% মিসকমিউনিকেশনের একটা সম্ভাবনা রয়ে গেছে তোমাদেরকে একদম লেটেস্ট একটা এক্সাম্পল রিয়েল লাইফ এক্সাম্পল এখন তো আমার রানিং প্রতিদিন এত এক্সাম্পল সেট হয় যে আচ্ছা অলরেডি তোমরা জানো যে মোটামুটি বিভিন্ন জায়গায় আমার ওয়াটার প্রজেক্ট চলতেছে আমার ফাউন্ডেশন থেকেও চলতেছে সো একটা এলাকার ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আমি কোঅর্ডিনেটর হিসেবে যাকে রাখছি সে প্রথম দিন যেদিন ডিস্ট্রিবিউট করছে 1000 প্লাস ডিস্ট্রিবিউট করে সেদিন রাতে মানে হোয়াটসঅ্যাপের ওই গ্রুপ করা আছে ওইখানে হিসাব দিছে তো হিসাব দেওয়ার মধ্যে সেখানে সে হিসাবের মধ্যে এক জায়গায় লিখছে যে এন্টারটেইনমেন্ট ফর ভলান্টিয়ার্স 500 হ্যাঁ স্যার এটা কি কাহিনী তো শেষ করি তুমি আগে হ্যাঁ বলো আচ্ছা এটা তো মিসকমিউনিকেশন জি স্যার তাহলে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আচ্ছা লিখলো এখন ঠিক আছে লেখছে বা ইয়ে করছে এখন আমি যখন দেখছি আমি সাথে সাথে ওইটাকে রেড মার্ক করে তার রিটার্ন রিপ্লাই দিছি যে what is this and this is the first time in last 3 years I got such report for you মানে গত 3 বছর ধরে সারা দেশব্যাপী এত কাজ হইতেছে এই পারপাজে এই খরচ এর আগে আমার চোখে কারো পক্ষ থেকে পড়ে নাই তুমি প্রথম এটা দেখাইলে আচ্ছা এখন পাঠাই আমার কাছে মনে হলো যে শুধু এইটুকু দিয়ে কমিউনিকেশনটা হয় না কারণ তারা সারা জীবন আজ পর্যন্ত যত কাজ করছে মানে ভলান্টিয়ারদেরকে কারণ ভলান্টিয়ার তো আর অন্য কেউ না অন্যদেরকে আইনে ভলান্টিয়ারদেরকে কিছু হইলো একটু দেওয়া বা ইয়া করা সবসময় মানে সেই কালচার সবসময় আছে বা সেটাই ছিল
এখন এইখানে এইটা এমন কি বড় অপরাধ হয়ে গেল বা কি সেটা তো সে মানে বুঝতে পারে না। আমি দেখি যে ওই সাইড থেকে আর কমিউনিকেশন নাই। আমি বুঝলাম যে একে হচ্ছে যে মাগনা খাটতেছে, ভলান্টারি কাজ করতেছে, সাদাকা প্রজেক্টে পরিশ্রম করতেছে, আবার আমার কাছ থেকে এরকম শান্তিও পাইতেছে। জিনিসটা তো মানে থেমে গেছে, কবর হয়ে গেছে। মানে মনে মনে হয়তো চিন্তা করছে যে একদিন করছি আর দরকার নেই। এরপরে আমি তাকে কল রিসিভ করে না। এরপর বললাম যে আর্জেন্ট কথা আছে, কল মি ব্যাক। এরপরে যখন কল দিছে তখন আমি তাকে জাস্ট 1 মিনিটে বুঝাই বলছি যে এখানে যে টাকাটা আসছে মানুষের কাছ থেকে, এটা কিন্তু পানি প্রজেক্টের সাদাকার টাকা। মানুষ পানি প্রজেক্টে সাদাকা করছে। সাদাকার টাকা আমার জন্য খাওয়া জায়েজ, কিন্তু মাকরুহ। কারণ আমি সাদাকার উপযুক্ত ব্যক্তি না, আমি সাদাকা দেওয়ার উপযুক্ত ব্যক্তি, সাদাকা নেয়ার উপযুক্ত ব্যক্তি না। আমার জায়গা থেকে উচিত না এই জায়গা থেকে 1 পয়সাও ইয়া করা। আমার জায়গা থেকে উচিত না যে আমার সামনে যদি 1000 বোতলও থাকে, এই সাদাকার একটা বোতল থেকে আমি 1 বোতল পানি খাওয়া ফেলা, অথবা তোমাদেরকে 1 বোতল পানি দিয়ে দাও। আমি কি বাংলা মতো বুঝাইতে পারলাম? এই কথাটা এবার যখন তাকে 1 মিনিটে বুঝাই বলছি, তখন সে সাথে সাথে বুঝতে পারছে যে ও আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আমি আমার পক্ষ থেকে অ্যাডজাস্ট করে দিতেছি, এটা তো আমি বুঝতে পারি। কারণ সারা বছরে সারা দিনের মানে সে আজ পর্যন্ত যত কাজ করছে সেই জায়গায় তো সে মনে করছে যে এইটা স্বাভাবিক। ইভেন জাকাতের টাকা থেকেও জাকাতের পারপাসে, ডিস্ট্রিবিউশনের পারপাসে যারা থাকে তাদের জন্য ব্যয় করা যায় আছে, এটা জাকাতের খাতের অন্তর্ভুক্ত। কিন্তু এইটার সাথে যে সামান্য একটু পার্থক্য আছে, এইটুকু তো বুঝতে হবে মানুষের। এই জ্ঞান তো সবার থাকবে না। এটা যখন তাকে বলা হয়েছে তখন সে সাথে সাথে রিয়েলাইজ করছে যে ঘটনাটা এইটা। ঘটনা বুঝতে পারছো? একই জিনিসের মধ্যে কমিউনিকেশন এবং মিসকমিউনিকেশন আর পার্থক্যটা কতটুকু? জি স্যার। অবশ্য এমন কিন্তু না যে আমি কিন্তু কোনো ভুল কিছু বলি নাই বা ইয়া করি নাই, কিন্তু 100% মিসকমিউনিকেশন হয়ে গেছে। আমার প্রজেক্টিভ ওই এলাকায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু এরপরে জিনিসটা পুরো ডিফাইন হয়ে গেছে। এইভাবেই প্রত্যেকটা জিনিস, মানে যে জিনিস তুমি ঠিকমতো বইলে বুঝাইতে পারবা না, লেখে বুঝাও, লেখে বুঝাইতে পারবা না, বইলে বুঝাও। যেটা লেখে বা বইলে বুঝাইতে পারবা না, সামনাসামনি কথা বলে ফেস টু ফেস মিটিং করে বুঝাও। কোনো না কোনো ভাবে কিন্তু কমিউনিকেশনটা ক্লিয়ার হইতে হবে। কারণ তুমি যা বুঝাইতে চাইতেছো, তোমার ফিলিংস এবং তোমার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হইতে হবে। অনেক সময় মানুষ ফিলিংস না বুঝে শুধু যদি ওয়ার্ড বা শব্দ বা ভয়েসের দিকে তাকায়, তাহলে তো মিসকমিউনিকেশন হয়ে যায়। তাহলে তো মনে করে যে সর্বনাশ, আমার সাথে রাগ দেখাইতেছে, আমার সাথে সিনিয়রশিপ ফলাইতেছে, আমি কি ইয়া নাকি, খেলনা নাকি, আমি কি এমন কিছু নাকি, আমার সাথে কড়া ভাষায় কথা বলতে আসছে, ঠিক আছে দেখে নিব সিনিয়রকে। এই মিসকমিউনিকেশনগুলো কিভাবে তৈরি হয়? তার মানে মেসেজটা ঠিকমতো ট্রান্সমিট হয় না, এই কারণে তৈরি হয়। আচ্ছা, এই জায়গায় আমরা কি বলতেছি, এই চ্যাপ্টারের উপযোগ্যগুলো কি? একটা হচ্ছে কমিউনিকেশনের ইম্পর্টেন্স কি, তো নতুন করে বোঝার কিছু নেই। 3 forms of communication in business: formal and informal networks, the process of communication, basic truths about communication. কমিউনিকেশনের ব্যাপারে কিছু বেসিক ট্রুথ আছে, সেই জিনিসগুলো বোঝা। আচ্ছা, এখান থেকে এই প্রথম লাইনটা পড়ো। Top executives from Fortune. এই জোরে পড়তে বলিনি, নিজে পড়ো, নিজের মনে রাখো। কে বুঝতে পারছো? হাত তোলো। এখানে কি লেখা আছে কে বুঝতে পারবে? খুব সিম্পল। যে ফরচুন 500 কোম্পানির যারা টপ এক্সিকিউটিভ আছে তারা হচ্ছে কি ফরচুন 500 কি কোন কোম্পানির না? না জি স্যার। স্যার ফরচুন স্যার তেলের কোম্পানি স্যার। বাংলাদেশে আছে। এটা এই কোর্স কিন্তু একটা গ্লোবাল কোর্স, ওখানে লেখা আছে নিউ ইয়র্ক। মানে আমরা কিন্তু টপ এক্সিকিউটিভরা স্যার এরা ইয়ে করেছে যে স্যার আমরা কিন্তু একটা গ্লোবাল কোর্স করতেছি। স্যার স্যার থ্যাঙ্ক স্যার। হ্যালো, আসো আসো, আর ভিতরে বসো, 2 মিনিট মজা দিই, মজা করতে।
বসো। হ্যাঁ, ফার্স্টে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তুমি কি এটা লোকাল কোর্স মনে করছো, যে বাংলাদেশের কোন কোম্পানি, কোন তেলের কোম্পানি, মানে ডাবের কোম্পানি, আটার কোম্পানি, সেই কোম্পানির নাম এখানে গ্লোবাল কোর্স। এখানে যা স্লাইডে যা থাকে সব মাল্টি ন্যাশনাল পর্যায়ের জন্য প্রযোজ্য। হ্যাঁ, এবার আসো, ফরচুন কি কোম্পানির নাম? কোম্পানি এবার আবার বলো। হ্যাঁ ভাইবে বলো যেটা বলতেছিলাম। বলতেছিলাম স্যার, মানে এটা যেটাই হোক, এখানে হচ্ছে স্যার টপ এক্সিকিউটিভ যারা আছে স্যার, তারা এখানে বলছে যে বিজনেস লিডার হইতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়ালিটি দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল কেন? না স্যার, কমিউনিকেশন স্কিল ছাড়া স্যার সে বিজনেস লিডার কি স্যার, সে তো লিডারই হতে পারবে না স্যার। আচ্ছা, এবং সেটা এতক্ষণ আমরা অনেকগুলো एग्जांपल তোমাদেরকে দিয়ে, তোমাদের বাস্তব জীবন দিয়েই দেখাইলাম যে কেন এক্স হয়ে যাচ্ছে বা কেন ফিউচার লিডার হইতে পারতেছে না, কেন তোমাদের কন্টাক্ট নাম্বার স্যারদের মোবাইলে সেভ হচ্ছে না, কেন তোমাদেরকে তোমাদের নামে চিনতে পারতেছে না, কেন তোমাদেরকে এক নামে তোমাদের ব্যাচের পক্ষ থেকে কেউ চেনে না, কেন তোমার ব্যাচের খোঁজ খবর জানার জন্য ফার্স্ট কলটা তোমার কাছে আসে না। আচ্ছা, ফরচুন হচ্ছে একটা কর্পোরেট ম্যাগাজিনের নাম এবং ওরা নিয়মিতভাবে পাবলিশ করে। তোমরা যেমন মিডিয়া জগতের বিভিন্ন ম্যাগাজিনের নাম জানো, ঠিক আছে, তোমাদের ওগুলো কম জেনে এগুলো একটু বেশি জানলে ভালো হবে, তাহলে বিজনেস কমিউনিকেশনটা আরেকটু ভালো বোঝানো যেত। তো ওই ম্যাগাজিনটা ওয়ার্ল্ডের টপ 500 কোম্পানির যে টপ এক্সিকিউটিভ যারা আছে, টপ এক্সিকিউটিভ বলতে কোন এক্সিকিউটিভ বোঝায়? ম্যানেজার? কোন পদ বোঝায়? টপ এক্সিকিউটিভ বলতে কোন পদটা বোঝায়? সিইও অথবা সিইওও, এই ধরনের চিফ অপারেশনাল অফিসার বা চিফ এক্সিকিউটিভ অফিসার, তাদের সাক্ষাৎকার নিয়ে তখন তারা দেখছে যে তাদের মতে বিজনেস লিডারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়ালিটিটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। সবচেয়ে ইম্পর্টেন্ট ইয়েটা। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয় যে আমাদের ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি কোন টিচারের কাছে কল আসে? খায়রুল স্যার। কেন? কারণ কমিউনিকেশনটা সবচেয়ে খারাপ, এই কারণে। মানে উনি যদি স্টুডেন্টের সাথে কমিউনিকেশন সবচেয়ে খারাপ ভাবে করতো এবং কমিউনিকেশন করতে না পারতো, এই কারণে সবচেয়ে বেশি কল আসে। কারণ স্টুডেন্টরা একবারে বুঝে না, এই কারণে 10 বার কল করে। এরকম স্টুডেন্টের টাকা এত বেশি হয়ে গেছে যে একবার বুঝি না, এই কারণে 10 বার জিজ্ঞেস করি। কখনোই না। বুঝাতে পারতেছি ঘটনা? এইটা হচ্ছে বিষয়। ওকে, আজকে এই পর্যন্তই। সো কমিউনিকেশনের প্যাটার্নটা কমিউনিকেশনের মতো করে বুঝতে হবে। ওকে।